নির্বাচন কমিশনের আহ্বান করা বিশেষ বৈঠকে আগামী 20শে আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। সংসদের বিশেষ অধিবেশন না থাকায় এই বৈঠকের বিষয়ে আজই গেজেট প্রকাশ করবে কমিশন। ভোটে থাকবে 3টি স্বচ্ছ ব্যালট বক্স, যা পৌঁছানো হবে কমিশন থেকে। ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের শুরুতে থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। 1991 সালের পর এবার প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দলীয়তে আয়োজন করা হয় অনানুষ্ঠানিক 3টি স্বচ্ছ ব্যালট বক্স সরবরাহ করবে কমিশন। দুপুর 2টায় শুরু হয়ে বিকেল 5টায় ভোট গ্রহণের সাথে সাথে শুরু হবে গণনা ও প্রাথমিক ফল প্রকাশ। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা তাদের যা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। তার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে, আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব। ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। করবেন নির্বাচন কর্তা, যেটা সিইসি স্যার, ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। ব্যালটের বাম দিকে থাকবে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নাম্বার ও ভোটারের স্বাক্ষর, আর ডানে থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম। ব্যালট পেপারে দুটো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে, ব্যালটে ক্রমিক, তারপরে থাকে আপনার যিনি ভোটদাতা তার নাম, তারপরে থাকে বিভক্তি নাম্বার, আর তারপরে একটা স্পেস আছে যেখানে আপনার তাকে স্বাক্ষর করে ব্যালটটা নিতে হবে। আর ডান দিকের সাইডটা যেটা ব্যালটটা, সেই ব্যালটটায় ওনাকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নামটা থাকবে এবং তার পাশে স্পেস দেওয়া আছে, সেই স্পেসে ওনারা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। সহায়ক কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন থেকে 20 জন ব্যক্তি উপস্থিত থাকবেন। ভোটের শুরুতে থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। ফারজানা আক্তার, 71, ঢাকা। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা, এমনটাই জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে না। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় ক্ষমতার ভারসাম্যে প্রভাব পড়বে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের হাওয়া সংসদ এলাকায়। এজন্য সরকারি ও বিরোধী দুই দলই প্রস্তুত প্রতিদ্বন্দ্বিতা করতে। এই নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা ডাকে সংসদ সচিবালয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অংশ নেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেনও। সভা শেষে চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাররা ভোট দিতে সময় পাবেন 3 ঘন্টা। তবে ভোট দিতে হবে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে। সংবিধানের 70 অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। সেখানে মাননীয় সদস্যবৃন্দ প্রার্থী সামনে তার নাম প্রকাশ্য অথবা তাই আমি গুগলি দিলাম, কিন্তু লিখলাম আব্দুল মালিক ক, আমি তাকে ভোট দিচ্ছি, তার সামনে আমার নাম লিখতে হবে এবং আমার আসন সংখ্যা লিখতে হবে। কাজে আমি আইডেন্টিফাই দিয়ে আমি তাকে ভোট দিচ্ছি। যদিও ক্ষমতার ভারসাম্য আনতে জুলাই সনদ বাস্তবায়নের পর এই নির্বাচন দেয়া উচিত ছিল বলে মনে করে বিরোধী দল। প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে 70 অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল। এদিকে মনোনয়ন সংগ্রহ করলেও এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। সরকার দলীয় চিফ হুইপ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে না বলেও জানান চিফ হুইপ। একটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন।
ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের সাথে বাংলাদেশ সফর নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। সকালে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়েই বিচার কাজ শুরু হবে। শঙ্কা নেই সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়েও। শারমিন নীরার রিপোর্ট। ৫ আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সংবাদ সম্মেলনে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ভারতের হাত ছিল। সেই সাথে তার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের অনুমোদন ছিল বলেও অভিযোগ করেন ডক্টর জাহিদ। ভবিষ্যৎ সম্পর্কের যে রিয়াল অ্যালাইনমেন্টের আলাপ আমরা করছি, সেটার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে আসলে তৈরি করতে হবে। কারণ বাংলাদেশে দীর্ঘকাল যে সমস্যাটা হয়েছে সেটা জনগণের পারসেপশন আছে এবং আমাদের কাছেও কম বেশি তথ্য আছে। আমরা দেখতে পেয়েছি নানা সময়ে ওই সরকারটা এইভাবে অপ্রেসিভ হয়ে উঠতে পেরেছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল। তার সাথে ভারতের এক ধরনের যোগাযোগের ব্যাপারে জনগণের মধ্যে শক্ত বক্তব্য আছে, সন্দেহ আছে। এ সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বাংলাদেশ সফরকে নিয়মিত ঘটনা বলে জানান তথ্য উপদেষ্টা। ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তার নিরাপত্তার ঝুঁকি নেই, আর শেখ হাসিনা ফিরলেও নিরাপত্তা পাবেন। খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। So don't care উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। জানান, জুলাই জাদুঘরে শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করছে সরকার। পর্যায়ক্রমে অন্যান্য জাদুঘরেও এই ব্যবস্থা করা হবে। একটা জাদুঘরে কি কি এক্সিবিটেড হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা। সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা ও মজুদ সক্ষমতা বাড়াতেই বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি ছেড়ে দিতে চায় সরকার। তবে এজন্য বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেয়া হবে না। এফইআরবি আয়োজিত এক সেমিনারে কথা বলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এ সময় বাড়তি এলএনজি আমদানি ইস্যুতে বলেন, ডলার সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাকিব হোসেনের রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতার জেরে গেল মার্চ এপ্রিলে সংকটে পড়ে বাংলাদেশ। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের। যোগান ঠিক রাখতে বাড়তি দরে আমদানি করতে হয় সরকারকে। বাড়ে আর্থিক চাপ। তাই আগামীতে এমন পরিস্থিতি সামাল দিতে সরবরাহ ব্যবস্থায় বেসরকারি খাতকে যুক্ত করতে চায় সরকার। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সেমিনারে জ্বালানি মন্ত্রী জানান, সংকট নিরসনে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে এক্ষেত্রে বিশেষ কোনো কোম্পানিকে দেয়া হবে না বাড়তি সুবিধা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দিই। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। থাকুক দেশে 2টা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান অয়েল আর রিলায়েন্স। এ সময় দেশে গ্যাস বিদ্যুতের সংকট স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, এই খাতে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনায় এগোতে চায় সরকার। গ্যাস আমদানির ক্ষেত্রে ডলারের যোগান বড় বাধা বলেও জানান প্রতিমন্ত্রী। যারা জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সেমিনারে বর্তমান সংকট ও আগামীর চ্যালেঞ্জের কথা তুলে ধরে বক্তারা বলেন, এই খাতের সমস্যা সমাধান করতে না পারলে দীর্ঘমেয়াদে ভুগবে শিল্প খাত। এজন্য স্থানীয় অনুসন্ধান ও আমদানি সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তারা। আপনি গ্যাস গ্রিডটাকে আর বাড়াবার কোনো সুযোগই নাই, আস্তে আস্তে কমান। ইউ ক্যানট ম্যানেজ দিস গ্যাস গ্রিড ইন বাংলাদেশ। এর মধ্যে চুরি, এর মধ্যে অপচয়, সব রকম জিনিস।
আপনি জানেন ইন্ডিয়ার গ্যাস গ্রিড নাই। খনি কোম্পানি, পাথরের কোম্পানি, গ্যাসের কোম্পানি, কেউ কোম্পানি হতে পারেনি, কেউ খনির কোম্পানি হতে পারলো না। তারা সব বিক্রি করে, বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে বিক্রি করে। আইওসির থেকে গ্যাসের দাম বাপেক্সের কি করে বেশি হয়? ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনলে সেটার দাম কম পড়ে, কয়লা বিদ্যুৎ, পিডিবির দাম কেন বেশি পড়ে? Renewable will not give the full solution for Bangladesh. আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি থেকে কোনো মুক্তি নাই। আগামী 30-40 বছর আমাদেরকে ইম্পোর্ট করতেই হবে জ্বালানি। এলএনজি কয়টা হবে, এলপিজি কয়টা হবে, এইটা চিন্তা না করে লেট আস ওয়ার্ক টুগেদার, বোথ প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টর ক্যান বিল্ড দি ক্যাপাসিটি অ্যান্ড সাপোর্ট দি গভর্নমেন্ট। সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের একটি বয়লার থেকে গ্যাস মিলছে না এখনো। প্রতিমন্ত্রী জানান, দুটি একসাথে চালু করতে পুরো সরবরাহ বন্ধ রাখতে হবে অন্তত 3 দিন। জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা প্রতিটি জিনিস পরিষ্কারভাবে বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। রাকিব হোসেন, 71, ঢাকা। গ্যাস সংকটে প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকার পর চট্টগ্রামের শিল্প কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরেছে। তবে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। ব্যাংক ঋণের সুদ মওকুফ ও কিস্তি পরিশোধের সময় চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছেন তারা। এছাড়া বকেয়া বিলের কারণে কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ যেন বিচ্ছিন্ন না হয় সেজন্য জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত 21শে জুলাই কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রায় 2 সপ্তাহ গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে শিল্প কারখানাগুলোর উৎপাদন স্থবির হয়ে যায়। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমাদের অবস্থা খুবই করুণ। এখন অনেক ফ্যাক্টরির মালিকের অবস্থা খুব করুণ, ব্যবসা চলতেছে না। আর আমরা না চললে সরকারেরও তো ক্ষতি হবে, রপ্তানি বন্ধ হয়ে যাবে, রপ্তানি কমে যাবে। আর আমাদের যেই ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে বিদ্যুৎ 1 মাসের অন্তত বিদ্যুৎ বিল মওকুফ করার জন্য আমি আবেদন জানাচ্ছি। 6 আগস্ট থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়, চালু হয় শিল্প কারখানাগুলো। তবে এবার ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চাচ্ছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে অর্থমন্ত্রী এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। এতে ব্যাংক ঋণের সুদ মওকুফ, বকেয়া বিলের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাব্রিক যারা ম্যানুফ্যাকচার করে, ওয়াশিং প্ল্যান্ট যাদের, অ্যাক্সেসরিজ ফ্যাক্টরিগুলো, আর প্রত্যেকটা গার্মেন্টসের প্রেসিং সেকশন অ্যান্ড ফিনিশিং সেকশন যেখানে এক্সপোর্ট প্রসেস করে, ওগুলো সবই কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ। অনেকে এক্সপোর্ট ফেল করছেন এবং এক্সপোর্ট ফেল করার কারণে অনেকেরই এয়ার ফ্রেট হয়েছে, আর্থিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। চিটাগাংয়ের শুধু গার্মেন্টস না, প্রত্যেকটা সেক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস বিদ্যুতের সংকটে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত, এমন দাবি করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। জুলাই মাসের বিল পরিশোধে বাড়তি সময় চাওয়ার পাশাপাশি বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন না করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে চিঠি দিয়েছেন তারা। $3 বিলিয়ন মতো আমাদের মাসে এক্সপোর্ট, তার মধ্যে ধরতে পারেন আপনার 50% যদি না থাকে তাহলে আমাদের একটা ভালো একটা ধস। যার কারণে আপনার কয়েকদিন আগে কর্ণফুলী গ্যাস কোম্পানিকে আমরা একটা চিঠি দেই, যে চিঠিতে বলা আছে যে ওনারা যাতে আমাদের যে গ্যাসের বিলটা একটু বিলম্ব করে নেয় এবং গ্যাস সংযোগ যাতে বিচ্ছিন্ন না করে। চট্টগ্রাম ইপিজেড, কোরিয়ান ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড সহ সারা দেশে 4000-এর বেশি গার্মেন্টস এবং কয়েক হাজার ভারী ও মাঝারি শিল্প কারখানা রয়েছে। এসব কারখানা থেকে প্রায় $45 বিলিয়ন বেশি রপ্তানি আয় হয়। শাকিলা শম্পা, 71। বিচ্ছিন্নভাবে নয়, সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ আগারগাঁওয়ে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এসডিজির অর্জনে মানুষকে সচেতন করতে হবে। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিশেষজ্ঞদের নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। মামুন হোসেনের রিপোর্ট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক এ জাতীয় সম্মেলন।
সম্মেলনের দ্বিতীয় দিনে সমতাভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন এবং এসডিজি অর্জন বিষয়ক এই অধিবেশনে স্বাস্থ্য, জেন্ডার সমতা, নিরাপদ পানি, স্যানিটেশন ও বৈষম্য কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। লক্ষ্যমাত্রা 5 কিন্তু যে সমতার কথা বলে তার মধ্যে অনেক বড় বাধা হিসেবে আমরা দেখেছি নারীর উপর সহিংসতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যদি অ্যাচিভ করতে চাই আমাদেরকে মানে হাঁটা থেকে দৌড়াইলেই হবে না, আমাদেরকে উঠতে হবে, এবং সেটা হচ্ছে 10% পার ইয়ার। এতে পানি সম্পদ মন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার। যারা দেশের পানির বিশেষজ্ঞ রয়েছেন তাদের সহযোগিতা আমরা নিচ্ছি, যারা পরিবেশবিদ তাদের সহযোগিতা আমরা নিচ্ছি। সবাইকে নিয়ে একটা কমপ্লিট তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যেটা অঙ্গীকারবদ্ধ সেই কাজটুকু আমরা অব্যাহত এবং দৃশ্যমান করার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে নয়, সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। বিচ্ছিন্নভাবে এনই সাহেব একটা পানির কাজ করবেন, হোম মিনিস্ট্রি একটু কড়াকড়ি করবেন নারী নির্যাতন বন্ধের জন্য, সমাজ কল্যাণ মন্ত্রী কিছু টাকা দেবেন। আমাদের ইনইকুয়ালিটিও কমিয়ে আনতে হবে, আমাদের এডুকেশন অ্যাভেলেবল করতে হবে সন্তানদের কাছে, গরিব ধনী নির্বিশেষে। এটা সকলকে নিয়ে বসে একটা ফর্মুলা রেডি করেন, কি কি পয়েন্ট অন্তত 2 মাসে একবার হলেই মিনিস্ট্রিগুলি বসে যাতে এগুলি ইমপ্লিমেন্ট হয় সেইটার পরিকল্পনা গ্রহণ করতে হবে। আদারওয়াইজ বিচ্ছিন্নভাবে বছরে একবার এখানে আয়না সুন্দরভাবে করে হয়তো একটু খাওয়াবে না, লাভ হবে না। তার মতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হলেও অসম্ভব নয়। কি কি কাজ করতে হবে এসডিজি কে আমাদের অ্যাচিভ করতে হবে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। শিক্ষা ব্যবস্থার নানা সংকটের মধ্যে এবার এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক ভালো হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ফলাফল নিয়ে নানা আলোচনা হলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। এদিকে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রী। রেজলিউশনের অংশ বিশেষ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও মন্তব্য তার। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। মঙ্গলবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণের শিক্ষা শীর্ষক সেমিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও এবার এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। এবার রেজাল্ট ভালো হয়েছে বিকজ আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোয়েল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও তার দাবি। একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। একই অনুষ্ঠানে অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো গুণগত মানের দিক থেকে প্রত্যাশিত অগ্রগতি করতে পারছে না। শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় না থাকায় দক্ষ জনশক্তি তৈরিতেও আছে ঘাটতি। বড় রকমের বাধা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, বিশাল পরিমাণে। কিছুক্ষণ আগে বলা হলো যে পাবলিক ইউনিভার্সিটিগুলো ভালো করছে। আই ডোন্ট ফাইন্ড ইট দ্যাট। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।